বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। Hello. Mine is working. Mine is working. Hello, 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 hello. बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है? संकल्प किसका मजबूत है? विपक्ष में किसका विश्वास है? किसकी नीतियों में राजनीति है? पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार? अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है? संकल्प किसका मजबूत है? विपक्ष में किसका विश्वास है? हेलो, चेक। পুরো রাজ্যের নির্বাচনী ইতিহাসের যে সম্প্রচার ইতিহাস রয়েছে আমাদের কাছে, সেই ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই কনক্লেভের দ্বিতীয় পর্যায়ে আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ সুস্মিতা দেব মহোদয়া, যিনি ত্রিপুরার যে প্রদেশ তৃণমূল রয়েছেন তার চার্জে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এই কুরুক্ষেত্রের মঞ্চে। ধন্যবাদ। Thank you for the invitation. আমরা প্রথমে একটু ওনার বিষয়ে ভিডিও দেখে নেব। সুস্মিতা দেব, জন্ম 1972 সালের 25 সেপ্টেম্বর। সুস্মিতা দেবের বাবা ছিলেন প্রবীণ ভারতীয় কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেব এবং মা বিথিকা দেব ছিলেন আসাম শিলচরের একজন বিধায়িকা। দেব পরিবারের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক বহু পুরনো। এই যোগসূত্র শুরু হয় সুস্মিতা দেবের বাবা সন্তোষ মোহন দেবের হাত ধরে। সন্তোষ মোহন দেব 1989 এবং 1991 সালে পশ্চিম ত্রিপুরা আসন থেকে লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন কংগ্রেস থেকে। পরবর্তী সময়ে বাবার হাত ধরেই সুস্মিতা দেবের রাজনৈতিক জীবনে পদার্পণ। 2014 সালে আসামের শিলচর থেকে লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন সুস্মিতা দেব। 2019 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং 2021 সালে যোগদান করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যসভার একজন সদস্য এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। ইতিমধ্যেই ত্রিপুরার নির্বাচনী ময়দানে তৃণমূল কংগ্রেস, সেই সঙ্গে তৃণমূল প্রধান মমতা ব্যানার্জির দূত হিসেবে ত্রিপুরা রাজ্যে অবস্থান করেছেন সুস্মিতা দেব। সুস্মিতা দেব, জন্ম
কেমনি? হ্যালো হ্যালো। किसकी नीतियों में राजनीति है, पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार? अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए देखें त्रिपुरा যান্ত্রিক গোলযোগের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছুটা যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের অনুষ্ঠান বিঘ্নিত হচ্ছে, আশা করি এবার ঠিক হয়ে যাবে। আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। সুস্মিতা ম্যাডাম, প্রথম যে জিনিসটা জানতে চাইবো, কেমন লাগছে ত্রিপুরা এবার? প্রথমেই আমি বলবো যে আপনাদের কফি দেওয়ার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। এবং আমি ভাবছিলাম এত দেরি হয়েছে আসতে, দর্শক কেউ থাকবেন নাকি, অনেকেই রয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ ওয়েট করার জন্যে। আর ত্রিপুরা আমাদের জন্যে, আমার জন্যে আর আমার পরিবারের জন্যে একদমই নতুন নয়। আপনি জানেন যে ভিডিওটা আপনারা দেখিয়েছেন সেটার মধ্যেই আছে যে আমার বাবা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব এখান থেকে লোকসভার সাংসদ ছিলেন এবং আমার মা ত্রিপুরাতে থেকেছিলেন ওনার সঙ্গে। আমরা তখন স্কুল কলেজে ছিলাম, আমরা আসতাম যেতাম। সো ত্রিপুরা আমার জন্যে আমার বাড়ি মনে হয়। আর শিলচরের সাথে অনেকগুলো সিমিলারিটিস রয়েছে। সো আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যে এসে আমার একবারও মনে হয়নি যে আমি বাইরে কোথায় আছি, ঘরের মতোই লাগছে। ম্যাডাম, আমার প্রশ্নটা ছিল এবার কেমন লাগছে? এবার অন্যরকম লাগছে, কারণ প্রথম কথা হলো যে আমার পাখির চোখ ছিল যখন আমি প্রথম এসেছিলাম সেপ্টেম্বর মাসে 2021, তখন পাখির চোখ ছিল এই বিধানসভার নির্বাচন। এবং একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হলে নানা রকমের চ্যালেঞ্জ থাকে, সেটা আমি ফেস করেছি। কারণ ত্রিপুরা রাজ্যের যে পরিবেশটা ছিল এবং আছে, যারা শাসক দলরা যেভাবে আমি মনে করি যে বিরোধী দলের নেতা কর্মীদের সঙ্গে ব্যবহার করেছে, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। ত্রিপুরাতে অন্য রকমের ভায়োলেন্স ছিল কিন্তু বাবার সময় আমি দেখেছি, দে ওয়ার বম্বিং দিস দ্যাট, ডিফারেন্ট কাইন্ড অফ আনরেস্ট। কিন্তু এইভাবে ওপেনলি একটা গণতন্ত্রের যখন একটা দল অন্য দলের কর্মী নেতাদের উপরে আক্রমণ করে, সেটা আমার জন্য নতুন ছিল, ত্রিপুরাতে পছন্দ হয়নি। আর আগেও হয়েছে ভায়োলেন্স, এরকম না যে হয়নি, বাট সেই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে আমি বিগত প্রায় 1 বছরের উপরে এখানে কাজ করেছি। সো একদিক থেকে পরিস্থিতি অন্যরকম, কিন্তু আমি বলবো যে জীবনে যেই পরিস্থিতি হোক, আমি মনে করি সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে চলতে হয়, এবং এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেই ত্রিপুরাতে আছি। আমরা যদি বেশ কয়েক বছরের রাজনৈতিক ইতিহাসটা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে 2011 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, সেখানে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে আপনারা সরকার গঠন করেন। 2018-তে যখন ত্রিপুরাতে নতুন সরকার গঠন করা হয় ভারতীয় জনতা পার্টির, সেখানেও দীর্ঘ একটি বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠন করে। আপনার ভয়েসটা একটু মাইকটা দূরে করেন, শোনা যাচ্ছে না। আমি মনে করি যে প্রথম যখন আমি ত্রিপুরাতে আসি এবং 15 অগস্ট আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রীর সামনে, এবং উনি বলেন যে আমরা ন্যাশনালি এক্সপ্যান্ড করতে চাইছি এবং আমরা সেই রাজ্যতে প্রস্তুতি নিতে চাইছি, লড়াই করতে চাইছি যেখানে বিজেপি ক্ষমতায় আছে এবং বারবার জিতে আসছে ভারতীয় জাতীয় কংগ্রেস বা অন্যান্য পার্টিরা বিজেপিকে পরাস্ত করতে পারছে না। সো আমি যখন প্রথম ত্রিপুরার মাটিতে পা রাখি,
আমি মনে করি যে আমার মেন অপোজিশন যেটা আপনি বলতে চাইছেন বা যার সঙ্গে আমাদের লড়াই হবে, আমি তখন বিজেপিকেই সামনে রেখে ভারতীয় জনতা পার্টিকে মেন অপোজিশন বা মেন কন্টেন্ডার মনে করে ত্রিপুরাতে পা রেখেছিলাম তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে। অ্যান্ড আই থিঙ্ক সেই পজিশনটা আজকেও রয়েছে, কারণ ওরা সরকারে রয়েছে, ওরা 36টা সিটে জিতে এসছে। আজকে ওদের কাছে পাওয়ার আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সবই আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছে। সো আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সাথেই হবে। আমি এক্ষেত্রে প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করব। আমরা জানি দীর্ঘদিন আপনি কংগ্রেসের সাথে রাজনীতি করেছেন, বা আপনার বাবাও কিন্তু সেই কংগ্রেস দলের সাথে ছিল এবং এই রাজ্যেও তিনি এখান থেকে সাংসদ হয়েছিলেন, তারপরে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। তো দীর্ঘদিনের যেই দলটার সাথে আপনাদের সম্পর্ক ছিল কংগ্রেস দল, সেই কংগ্রেস দলের সাথে সম্পর্ক ছিন্ন করে কেন তৃণমূলে যাওয়া, সেই বিষয়টা প্রথমেই জানতে চাইব। প্রথমেই বলবো যে আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস থেকে তৃণমূল করলেন কংগ্রেস ছাড়ার পরে। আর 7 তারিখ রবীন্দ্র ভবনে যে সভাটা হয়েছিল, ওনার ওপেনিং সেন্টেন্স ছিল যে আমিও কংগ্রেসে ছিলাম কিন্তু আমি তৃণমূল করেছি। আমি ভেবেছিলাম যে এই প্রশ্নটা খুব বোরিং হয়ে গেছে, কারণ উই আর ইন 23। যাই হোক, ত্রিপুরা রাজ্যতে এই প্রশ্নটা আমাকে প্রথমবার করা হয়েছে। আমি শুধু আসামকে নিয়ে বলবো, আমার দুঃখটা ছিল যে আমি অপোজিশনে বসে লড়াই করতে আমি ভয় পাই না। যখন 2014 লোকসভার নির্বাচনে আমি টিকিট চাই, কারণ আমি জানি আমার বাবা তখন অসুস্থই ছিলেন, বলা যায় উনি দাঁড়াবেন না, আমাকে প্রত্যেকে বলেছিল নরেন্দ্র মোদীর ওয়েভ আছে, আপনি দাঁড়াবেন না। কিন্তু দাঁড়িয়ে হারা বা জিতে অপোজিশনে বসাটাকে আমি ভয় করি না। কিন্তু আমার দুঃখটা সেখানে ছিল যে আসাম বিধানসভার নির্বাচনের সময় আমি দেখতে পেরেছি যে যেভাবে সিট শেয়ারিংটা হয়েছে এবং যেভাবে আসামের যারা দায়িত্বে ছিলেন বা এক অংশ নেতারা ছিলেন, ওরা কংগ্রেসের ভবিষ্যৎটা, কংগ্রেসের প্রসপেক্টটা বিজেপির কাছে বিক্রি করে দিয়েছিল। তখন আমি ভেবে দেখলাম যে 14 থেকে আমি লোকসভায় ছিলাম এবং যারা ন্যাশনাল টেলিভিশন দেখেন, আমি জোর গলায় বিজেপির বিরোধিতা করেছি পার্লামেন্টে সবসময়। 19-এ প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে লড়াই করেছি শিলচরে। কিন্তু আমার খারাপ লেগেছে 2021-এর নির্বাচনে আই ফেল্ট ইন আসাম কংগ্রেস ওয়াজ টোটালি কম্প্রোমাইজড। তো আমি ভাবলাম যে দলের জন্য আমি লড়াই করছি, স্যাক্রিফাইস করছি, বিজেপির সঙ্গে মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই দলের মানুষই যদি বিজেপির সঙ্গে ব্যাকডোরে হাত মিলিয়ে নেয়, তো এই দলে থেকে তো আমি বিজেপির সঙ্গে আর লড়াই করতে পারবো না। সো দ্যাট ওয়াজ দ্য মেন রিজন। এর থেকে বেশি ডিটেলসে গিয়ে কোনো লাভ হবে না, কিন্তু একটা কথা বলবো যে কংগ্রেস যখন আমি ছেড়েছি, আমি সেন্ট্রাল লিডারশিপের বিরুদ্ধে একটাও কথা বলিনি। But I was very, very disillusioned and upset with the way the Assam leaders of Congress handled it. আর পুরো কম্প্রোমাইজড ওয়েতে। আপনারা বিজেপিকে কমিউনাল পার্টি বলছেন, কিন্তু আপনারা AUDF এর সঙ্গে টাই আপ করছেন। সো you have to be careful. সো আমার আস্থা উঠে গেছিল আমি মনে করি আসাম কংগ্রেসের উপর থেকে। অ্যান্ড আমি মনে করেছিলাম যে দেশের মধ্যে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দল এবং নেত্রী যদি সেই সময় আমি দেখতে পারছিলাম, তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতাদিকে আমি ছোটবেলার থেকেই চিনি, আমার বাবার হাত ধরে অনেকবার মমতাদির সঙ্গে দেখা করেছি, যখন লেফট ওনাকে খুব ব্রুটালি অ্যাটাক করেছিলেন, হাসপাতালে আমি দেখতে যেতাম। সো আই ফেল্ট বিজেপির সঙ্গে ফাইট করতে হলে মমতাদি ইজ এ ভেরি স্ট্রং লিডার অ্যান্ড আ ভেরি লিডার অফ কনভিকশন। তাই বলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।
আমরা দেখতে পেয়েছি যে ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস মূলত সেখানকার যে পার্টি ছিল দীর্ঘদিন ক্ষমতায়, বামফ্রন্ট সরকারকে সেখান থেকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু অন্যরকম। সেখানে ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে কিন্তু ক্ষমতায় রয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই প্রধান প্রতিপক্ষ হিসেবে সেখানে রয়েছে বামফ্রন্ট, তারপর সেখানে রয়েছে কংগ্রেস, তারা উভয়ই সেখানে জোট করেছে। তারপরে গিয়ে আপনারা পৃথকভাবে সেখানে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। কতটুকু কঠিন হবে বলে মনে করছেন লড়াইটা, আর তাতে কতটা আপনি সফল হবেন বলে মনে করছেন? আমি মনে করি আমি নিজে প্রায় 30 বছর রাজনীতি করেছি। আমি পৌরসভার নির্বাচন থেকে বিধানসভা থেকে লোকসভার দুটো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। আর আমি বলবো যে কোনো রাজ্যতে হোক বা যে ধরনেরই নির্বাচন হোক, কোনো নির্বাচন কিন্তু সোজা নয়, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, যতই সার্ভে হোক, যতই প্রেডিকশন হোক, যতই আলোচনা হোক, হওয়া উচিত ডেমোক্রেসিতে আলোচনা বা সমালোচনা, ইলেকশনের রেজাল্ট সেদিনই বোঝা দেয় যেদিন ইভিএম মেশিন খোলে। এবং আমার বিশ্বাস যে ত্রিপুরা রাজ্যতে যে রাজনৈতিক পরিবেশটা তৈরি হয়েছে, আমি মনে করি যে বিজেপি কোনো অবস্থাতেই অ্যাবসলিউট মেজরিটি পাবে না। ইট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন, ইজ নট দ্য মুড অফ দ্য পিপল। আর মাঠে আছে বামপন্থ দল, মাঠে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস, মাঠে আছেন ত্রিপুরা মথা, আমার ভালো বন্ধু প্রদ্যুৎ মানিক্য এখনই চলে এসছেন এখানে, এই আর তৃণমূল কংগ্রেসও রয়েছে মাঠে। আমি মনে করি যে এটার খুব বেশি সম্ভাবনা রয়েছে যেটা হাং অ্যাসেম্বলি হবে। এটার খুব বেশি সম্ভাবনা রয়েছে যে হাং অ্যাসেম্বলি হবে, কারণ মুড অফ দ্য পিপল ইজ অ্যান্টি বিজেপি। কিন্তু আমি মনে করি ভোটাররা দেখবে কোন সিটে কে ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে, বিজেপির অ্যান্টি বিজেপি পার্টিরা যারা আছে। সো ইট ইজ ওপেন। কিন্তু আজকে হলো 12 তারিখ, ইজন্ট ইট? সো আমাদের কাছে এখনো 4 দিন আছে। লেট আস সি হাউ ইট আনফোল্ডস। বাট আই বিলিভ এই ইলেকশনটা একটু পিকুলিয়ার, কারণ কোনো দলই কিন্তু 60 সিটসে দাঁড়ায়নি। লেফট 60 সিটসে দাঁড়ায়নি, আইপিএফটি দাঁড়ায়নি, ত্রিপুরা মথা দাঁড়ায়নি, কংগ্রেস, এভরিবডি ইজ স্ট্যান্ডিং ইন সিটস লেস দেন 60। সো ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু সি যে কি হয়। আপনি যেটা বললেন তার উপর ভিত্তি করেই আমি বলছি। কিছুদিন পূর্বে আমাদের রাজ্যে পুর ও নগর সেখানে নির্বাচন, আমরা কিন্তু সেখানে দেখেছি তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে লড়াই করেছিল, এবং ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি সেখানে সুদীপ দেবাংশুদের মতো নেতৃত্বরা এখানে এসেছে, বিভিন্ন জায়গায় তারা গিয়েছে এবং বহু জায়গায় আক্রান্ত হয়েছে এবং রক্তও ঝরেছে। কিন্তু দেখা গেছে সেখান থেকে খেলা হবে, স্লোগান তোলা হয়েছিল, বলা হয়েছিল এবার যখনই ফল প্রকাশ হবে তখনই দেখা যাবে ভোটাররা কি রায় দিয়েছে। তৃণমূল কংগ্রেস সেখানে পুর নগর পঞ্চায়েতগুলোতে ক্ষমতা দখল করবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, যখন নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, আমবাসাতে সম্ভবত আমবাসাতে একটি মাত্র আসনে সেখানে যে আপনাদের প্রার্থী জয় হয়েছিল, এবং ঠিক তার কিছুদিন পরে ফলাফল প্রকাশের অল্প কিছুদিন পরেই আপনাদের যে প্রার্থী জয় হয়েছিল তিনি নিজেই আবার সেখানে বিজেপি দলে যোগদান করেছেন। আর আপনারা যে লড়াই করেছেন টোটাল যে ত্রিপুরা যতগুলো পুর নগর এলাকায় লড়াই করেছেন, সেখানে কিন্তু আর কোনো আসন আপনারা দখল করতে পারেননি। এখনো আপনি বলছেন যে ফলাফল ঘোষণা হবে, ঘোষণার পর দেখা যাবে, তো কি বলবেন? ত্রিপুরা রাজ্যতে আমি আজকের থেকে ওয়াচ করছি না, অনেক দিন থেকে ওয়াচ করছি, কারণ আমার রাজনীতি বরাকবলিতে রয়েছে। ত্রিপুরা রাজ্যতে একটা দল 1% থেকে 40% যেতে আর 40% থেকে 1% আসতে বেশি সময় লাগে না। আপনারা চিন্তা করে দেখবেন যে লাস্ট ইলেকশনে 2018 নির্বাচনে কংগ্রেস কোথায় ছিল, বাই ইলেকশনে কি হলো, বিজেপির 1% ভোট ছিল মিউনিসিপ্যাল ইলেকশনে, কিন্তু বিজেপি 36টা সিট পেল। সো ত্রিপুরার পলিটিক্সে পার্সেন্টেজের ভোট নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই। এবং পৌরসভার বা পৌর নিগমের
পৌর নির্বাচনে আপনারা জানেন যে আমাদের প্রার্থীরা বেরোতে পারেনি, নিজের ভোটটা নিজের জন্য দিতে পারেনি, কিন্তু আমরা একটা ভালো পার্সেন্টেজ ভোট পেয়ে আসলাম। সো আমি মনে করি পৌরসভার ইলেকশনে ইট ওয়াজ ক্লিয়ার দে বিজেপি ভাবছিল এরা তো আমাদের ভোটার, আমাদেরকে ভোট দিতে যাচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে ওরা তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছিল। আর আমি গর্ব করি, অনেকে বুঝে তৃণমূল কংগ্রেস কোথায় কোথায়, এই পৌরসভার নির্বাচনের সময় কংগ্রেস তো মাঠে ছিলই না, লেফট মাঠে ছিল না, শুধু তৃণমূল কংগ্রেস মাঠে ছিল। আমরাই মার খেলাম, আমরাই লড়াই করলাম, আর আমরাই ভোট পেয়েছিলাম। সো পার্সেন্টেজের পলিটিক্স নিয়ে আমি মনে করি অ্যাজ এ পলিটিক্যাল জার্নালিস্ট এত মানে আলোচনা করে লাভ নেই, কারণ আমি ত্রিপুরার রাজনীতি ওয়াচ করেছি। 1% থেকে 40% যেতে সময় লাগে না, আর 40% থেকে শূন্যতে আসতেও সময় লাগে না। বাট যারা মাঠে থাকবে, যারা লড়াই করবে, ওদের পাশে মানুষ থাকবে, আমি বিশ্বাস করি। আমি যে জিনিসটা জানতে চাইবো যে এই মুহূর্তে মানে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার কোন কোন সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে এগোচ্ছে? আমি মনে করি যে ত্রিপুরাতে সেপ্টেম্বরের 2021-এ আসার পরে আমি যত পত্রিকা খুলে দেখেছি বা আপনাদের মতো চ্যানেল প্ল্যাটফর্ম দেখেছি, আন্দোলন, সবাই আন্দোলন করছে। শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, ডাক্তাররা আন্দোলন করছে, নার্সরা আন্দোলন করছে, আর কোনো না কোনো জায়গায় প্রত্যেকের আন্দোলনটা জড়িত হলো রোজগারের সঙ্গে। আমি মনে করি ত্রিপুরা মতো ছোট্ট রাজ্যতে ম্যাক্সিমাম যুব সমাজের সদস্যরা বেরোজগার, এবং বেরোজগারি হলো সবচেয়ে বড় প্রবলেম। এটাকে সমাধান করতেই হবে, এটাকে সমাধান করতেই হবে। আর সরকারি চাকরির উপর থেকে এত যে নির্ভরতা রয়েছে, সেটাকে পরিবর্তন করতে হবে। সেটা আমরা করতে পারবো, ওয়াই নট, সেটা নিয়ে আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছি। সো আমাদের টার্গেট থাকবে বেরোজগারির সঙ্গে লড়াই। এছাড়া সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডারটার খুব দরকার রয়েছে, কারণ শান্তি ছাড়া উন্নতি হয় না। আর অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশের দায়িত্ব থাকে শান্তি বজায় রাখবা, কিন্তু আমি তাদেরকেও দোষবো না, কারণ তাদের উপরে রাজনৈতিক চাপ ছিল অনেক। আমার কাছে প্রমাণ আছে, আমি সেটা নিয়ে এখন বলতে চাই না ইলেকশনের সময়। বাট আই থিঙ্ক ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এমপ্লয়মেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে চাকরি না থাকলে সমাজ এগিয়ে যেতে পারে না, বা রোজগারের সাধন না থাকলে কোনো স্টেট এগিয়ে যেতে পারে না। দ্যাট উইল বি আওয়ার প্রায়োরিটি। আর আমি মনে করি যে আমরা সফল হব, বিকজ ইন ওয়েস্ট বেঙ্গল আই হ্যাভ সিন Mamata's economy never collapsed even during lockdown and COVID. So আমি আশাবাদী যে আমরা একটা পরিবর্তন আনতে পারব। আপনাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আপনারা বলেছেন যে আগামী 5 বছরে 2 লক্ষ কর্মসংস্থান হবে, এবং সে তার পাশাপাশি 1 লক্ষ বেকার যুবক যুবতীদের 1000 টাকা করে ভাতা থাকবে। সেইখানে আপনারা 10,323-এর মতো, যেটা এই মুহূর্তে একটা বার্নিং ইস্যুস, সেখানে ওনাদেরকেও অ্যাড করেছেন। সেখানে 10,323-এর ব্যাপারটা কি আপনারা আলাদা করে দেখছেন না? 10,323 শিক্ষকদের সাথে যেটা হয়েছে, অ্যান্ড আপনারা আমার সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখিয়েছেন। আই হোপ ইউ নো দ্যাট আই এম আ লয়ার বাই প্রফেশন। আই ক্যান টেল ইউ that it is legally one of the most complicated things to solve. আর শিক্ষকরা ওদের সঙ্গে সবাই ভাউতা দিতে 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 ওরাও কিন্তু টায়ার্ড হয়ে গেছে। সো এটাকে সলভ করতে হলে লেজিসলেশন লাগবে, আর একটা কমপ্লিকেটেড সিচুয়েশন আসছে। আমার কাছে কিছু কাগজপত্র আছে যেটার মধ্যে দেখা যাচ্ছে যে ওদের এখনো গভর্নমেন্ট ওদের চাকরিটা কিন্তু বাতিল করেনি, ওদের বেতনটা এখনো আসছে, আবার দেখা যাচ্ছে ওদের চাকরি করতে দেওয়া হচ্ছে না। সো ইটস এ লিগালি ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন। কিন্তু ওদেরকে ইনস্টেড অফ সেইং আমরা 3 মাসের মধ্যে এই করব, 30 দিনের মধ্যে সেই করব, বিকজ ইট ইজ অলসো আ ম্যাটার পেন্ডিং ইন কোর্ট। সো আমরা বলছি প্র্যাকটিক্যাল সলিউশন আর ইমিডিয়েট সলিউশন যেটা আমরা করতে পারবো ইজ টিল যতদিন এটা পার্মানেন্টলি সলভ হচ্ছে না দেশের আইন মেনে, ওদেরকে একটা ভাতা দেওয়া।
কারণ 145 জন মারা গেছে, ইজ নট আ জোক। আর আমি মনে করি যে জুমলা জুমলা কেউ জুমলা চাইছেন এটার মধ্যে, এনাফ অফ জুমলাজ। আমি দেখেছি ওরা এখানে এতদিন বসে ওরা হাঙ্গার স্ট্রাইক করলো, কি হলো? মুখ্যমন্ত্রী ওদের 2বার 3বার ডেকে নিয়ে গেল, কথা হলো, নোবডি হ্যাজ দ্য ইন্টেনশন টু সলভ ইট অর নোবডি ইজ বিং এবল টু সলভ ইট। সো এই সিচুয়েশনটা আমরাও লিগেল ওপিনিয়ন নিয়েছি ফ্রম আ ভেরি এমিনেন্ট লয়ার আমাদের লিগ্যাল টিম থেকে, এবং সব চিন্তা করেই আমরা বলেছি পেন্ডিং আ লিগ্যাল সলিউশন আমরা মনে করি ওদের ফেলে দেওয়া যাবে না, তাই বলে 1000 টাকার ভাতাটা আমরা আমাদের ম্যানিফেস্টোতে দিয়েছি। আপনারা যেটা বলেছেন যে কর্মসংস্থানের কথা বেকারদের জন্য অর্থাৎ যুবকদের জন্য, অবশ্যই সেটা ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ বেকার রয়েছে তার জন্য জরুরি, কিন্তু তার পাশাপাশি কিন্তু ত্রিপুরা রাজ্যে আরেকটা বিষয় জড়িত, যেটা আর্থিক সীমাবদ্ধতা। কেন্দ্র নির্ভর সেখানে ত্রিপুরা রাজ্যে সেই ধরনের কোনো শিল্পও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিভাবে সেই কর্মসংস্থানের ব্যবস্থা করবেন? ইটস এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আমাদের ম্যানিফেস্টোতে এখন ভিশন ডকুমেন্ট বলতে ভয় লাগে, কারণ ভিশন ডকুমেন্ট বললেই মনে হয় ধোকা। সো আমি এটাকে ম্যানিফেস্টোই বলছি। সো ম্যানিফেস্টোতে ইট ইজ ক্লিয়ারলি সেটাতে লেখা আছে, এটা সরকারি চাকরির কথা বলা হচ্ছে না। উই হ্যাভ জব ক্রিয়েশন কিভাবে হয়, দ্য লার্জেস্ট সেক্টর, সবচেয়ে বড় সেক্টর যেখান থেকে জব ক্রিয়েশন হয় এই দেশের মধ্যে ইজ মিডিয়াম এন্ড স্মল সাইজ ইন্ডাস্ট্রি। সো আমরা বলছি না যে আমরা এখানে একটা স্টিল প্লান্ট দাঁড় করিয়ে দেব, বা আমরা এখানে একটা গাড়ি বা রেলওয়ে কোচ তৈরি করার জন্য আমরা একটা ফ্যাক্টরি লাগিয়ে দেব। ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা মিডিয়াম আর স্মল সাইজ বিজনেসকে প্রমোট করার জন্য একটা পলিসি নিয়ে আসতে হবে, এবং সেটার মধ্যে একটা বিজনেস সামিটের মতো লেখা আছে। কারণ ছোট ছোট ইন্ডাস্ট্রি যে জব ক্রিয়েশনটা করে এটা লার্জ ইন্ডাস্ট্রি করে না, ইট ইজ আ মিথ। সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান, দ্যাট ইজ আওয়ার প্ল্যান, এন্ড ইউ উইল সি ইট ইজ পসিবল, ইট ইজ ডুয়েবল ইফ ইউ আর ফোকাসড অন ইট। আর আরেকটা কথা, ইন্ডাস্ট্রি করতে হলে দুটো জিনিস লাগে, ওয়ান ইজ মার্কেট অ্যান্ড টু ইজ ন্যাচারাল রিসোর্সেস। সো এখানে রাবার প্লান্টেশন ফর ইনস্টেন্স রাবার প্লান্টেশন আছে, কিন্তু ত্রিপুরা ইজ লার্জলি এগ্রিকালচারাল ইকোনমি। সো উই হ্যাভ টু লুক এট আদার স্মল বিজনেসেস, বাট ওই স্মল বিজনেসেস গুলোকে ইনসেন্টিভাইজ করতে হলে অনলি সোর্স, যেটা আপনি বলছেন, আপনি অর্থনীতির ব্যাপার বলছেন, সাইজ অফ দ্য বাজেটের কথা বলছেন, অনলি সোর্স ইজ নট নেসেসারি গভর্নমেন্ট সোর্সেস। সবকিছু যে বাজেট থেকে বের করে দিতে হবে। আজকে আমি আসাম রাজ্য থেকে আসি, ম্যাক্সিমাম বিগ প্রজেক্টস আর ফর ইনস্টেন্স ফান্ডেড বাই IMF or ওয়ার্ল্ড ব্যাংক। সো অনেক রাস্তা আছে। সো where there is a will there is a way, and where there is no will there is a hill. So we hope to solve that problem. ত্রিপুরা মথাকে কতটা ফ্যাক্টর হিসেবে নিচ্ছেন এবারের নির্বাচনে? ত্রিপুরা মথা ইজ ডেফিনেটলি আ ফ্যাক্টর। এটাকে অস্বীকার করার মতো যে করবে ও পলিটিক্যাল রিয়ালিটিকে বুঝতে পারছে না তার মানে। অ্যান্ড আই ফিল ইট ইজ আ ফ্যাক্টরের প্রমাণটা কি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। প্রদ্যুৎ মানিক্য বসা আছে ওনার সামনেই বলছি, আমি ইলেকশনের 3 মাস আগে দেখেছি যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর বিজেপি ছাড়া সব দল এটা গ্রামে গঞ্জে বলেছে যে আমাদের মহারাজের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে, মহারাজের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে। আর প্রদ্যুৎ মানিক্য প্রত্যেকটা সভাতে বলেছে যে আমার কারুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নেই, যে আন্ডারস্ট্যান্ডিং করতে চান আমার এই 2 বা 3 বা 4টা কন্ডিশন আছে। সো ত্রিপুরা মতাকে ফ্যাক্টর ওরাই বানিয়েছে যারা প্রদ্যুৎ মানিক্যর সঙ্গে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে বলে ওদের দোকান চালিয়েছে, 3 বছর দোকান খোলা ছিল। সো ইউ হ্যাভ মেড হিম আ ফ্যাক্টর, সো হি উইল রিমেইন আ ফ্যাক্টর। কারণ মেসেজটা গেছে যে উইদাউট টাই আপ উইথ হিম আমরা কিছু করতে পারবো না। সো গণতান্ত্রিক পদ্ধতিতে যারা মাঠে আছেন সেই প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক পদ্ধতি ত্রিপুরা মথাও আছে। ইট ইজ দেয়ার ডেমোক্রেটিক রাইট টু হ্যাভ আ ডিমান্ড, ইট ইজ দেয়ার ডেমোক্রেটিক রাইট টু ফাইট। বাকি তো জনতা ডিসাইড করবে। আপনারা সেখানে নির্বাচনে লড়াই করছেন,
কতটা আসনে আপনারা জয়ী হতে পারেন বলে আশাবাদী? ইউ নো দিস ইজ দ্য বিগেস্ট ট্রিক কোয়েশ্চেন। আর এটা এই প্রশ্নটা সব রাজনীতিবিদকে জিজ্ঞেস করা হয় জেনে যে আমরা বলবো আমরা প্রত্যেকটা সিট জিতবো, কারণ আমরা এটা বলতে বাধ্য। বাট আই উইল টেল ইউ সামথিং, আমি আগে যেটা বলেছিলাম হাং অ্যাসেম্বলি হবে, অ্যান্ড আমি বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস একটা ফ্যাক্টর হবে ইন ফর্মেশন অফ আ গভর্নমেন্ট। কিন্তু আমি স্পষ্টভাবে ক্লিয়ারলি অ্যান্ড ওপেনলি বলে দিতে চাই দ্যাট আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, কোনো অবস্থাতেই আমরা ভারতীয় জনতা পার্টির পাশে গিয়ে দাঁড়াবো না, দ্যাট ইজ আ গিভেন। জোটের ব্যাপারে কতটা আশাবাদী? জোট করবেন কি যদি? সি আমি একটা কথা ক্লিয়ারলি বলি যে হাং অ্যাসেম্বলি যদি হাং অ্যাসেম্বলি হয়, একটা নতুন চিন্তা করতে হবে প্রত্যেককে। আজকে প্রদ্যুৎ মানিককেও কেউ নতুন চিন্তা করতে হবে, কংগ্রেসকেও নতুন চিন্তা করতে হবে, আর লেফটকেও নতুন চিন্তা করতে হবে যে কি করা টু স্টপ দ্য বিজেপি। সো উই উইল ক্রস দ্যাট ব্রিজ ওয়েন উই কাম টু ইট। আর দেখেন, সমর্থন করার বিভিন্ন রাস্তা রয়েছে। You don't have to be a part of the government. You can be outside the government. You can have a common minimum program. So আমি মনে করি যে এটা নিয়ে এই মুহূর্তে হ্যাঁ বা না বা ব্ল্যাক এন্ড হোয়াইটে বলা সম্ভব নয়। বাট we will not compromise on our principle. We will not compromise on our ideology. And number 3, BJP is untouchable for us. আমরা দীর্ঘ সময় ধরে এই আলোচনায় রয়েছি, তো আমাদের যারা অডিয়েন্সরা সামনে বসে রয়েছেন আমরা তাদের কাছ থেকেও প্রশ্ন নেব। প্রথমে আমি একটা বিষয় বলে রাখি, যারা অডিয়েন্সরা রয়েছেন শুধুমাত্র একজন ব্যক্তি একটি প্রশ্ন করবেন, একই ব্যক্তি বারে বারে প্রশ্ন করবেন না, কারণ বাকিদেরকেও প্রশ্ন করার অবশ্যই সুযোগ দেবেন। প্লিজ কেউ থাকলে আপনার পরিচয়টা আগে দেবেন। My name is Raju Roy. At the very outset, on behalf of the city dwellers, I would like to provide my heartiest thanks to the all media fraternity that they had arranged such a beautiful and vibrant program for us. থ্যাংক ইউ। ম্যাডামকে আমার একটা স্পেসিফিক প্রশ্নটা হলো ইন কনটেক্সট অফ ইউর টুডেজ রিমার্ক যে মাঠে পড়ে থাকলে রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, ধরুন একজন কৃষক, সে দেখলো তার জমিটা খুব উর্বর এবং তার কাছে ভালো উন্নত মানের বীজও আছে এবং অনুকূল আবহাওয়া আছে এবং ভালো সারও আছে, জলসেচেরও ব্যবস্থা আছে। এখন প্রশ্ন হলো, যদি সেই কৃষক সেই জমিতে ফসল ফলাতে না পারে টিল ডেট, তাহলে ধরে নেব যে কৃষক কি অভাগা, নাকি অপরিণামদর্শী, নাকি অদক্ষ? প্রশ্নটা কি বলতে চাইছেন আপনি? প্রশ্নটা এই অর্থে বলছি যে ম্যাডাম বলেছে যে মাঠে পড়ে থাকলে রেজাল্ট পাওয়া যাবে। তো এই অর্থে আপনার পার্টি সেই, যদি ধরে নেওয়া যায় যে একটা, আপনারা বলে আসছিলেন যে ত্রিপুরা আপনাদের জন্য একটা উর্বর ভূমি, তা আপনারা তো মাঠে পড়ে আছেন, তো এখন পর্যন্ত কি আপনারা সেই রেজাল্ট আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছেন? আমি যেটা বুঝতে পারলাম আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে ডেমোক্রেসিতে প্রত্যেক দলের অধিকার থাকে একটা ইলেকশনে পার্টিসিপেট করার, এবং আমাদের পরিশ্রমের ফল আমরা পাবো কিনা এটা পলিটিক্সে কোনোদিন গ্যারেন্টি দিয়ে বলা যায় না। ইউ সি, ইন এনিথিং ইন লাইফ ইনপুট ইজ অলওয়েজ ইকুয়াল টু আউটপুট, কিন্তু পলিটিক্স এরকম একটা জিনিস যে ইনপুট নিড নট বি ইকুয়াল টু আউটপুট। সো আমি মনে করি যে আমাদের যতদিন সরকারে আমরা আসবো না ত্রিপুরাতে, আমাদের একটা দায়িত্ব রয়েছে আমি মনে করি যে মানুষের ইস্যু নিয়ে লড়াই করা। এবং মমতাদি আমাকে সব সময় যখনই দেখেন, এবারে যখন হাঁটছিলেন উনি বলছিলেন লড়াই করো, যদি লড়াই করো জনসাধারণের স্বার্থে এবং অধিকারের জন্যে, এক না একদিন সবার মন জয় করবেন। সো পলিটিক্স ইজ নট অলওয়েজ অ্যাবাউট পাওয়ার, পলিটিক্স ইজ অ্যাবাউট ফাইটিং ফর দ্য রাইট রিজনস। তারপরে কি ফলাফল হবে সেটা জনতার উপরে ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি। আর দুটো কোশ্চেন নেব আমরা, কে বলবেন প্লিজ? মাইক প্লিজ।
হ্যালো, আপনার পরিচয়টা দিয়ে আপনি প্রশ্নটা রাখবেন। ডক্টর বিজয় দেববর্মা। ম্যাডাম আপনাকে ওয়েলকাম আমাদের স্টেটে। আচ্ছা ম্যাডাম, আপনি কি ত্রিপুরার ডিমান্ড কি সাপোর্ট করেন? গ্রেটার ত্রিপুরার? ফার্স্ট অফ অল আপনি বসে যান, আমি উত্তর দেব। Can you very briefly give me the details of the demand? ডিমান্ডটা কি একটু আমাকে বুঝিয়ে বলেন, তারপরে আমি জবাব দেব। Give me the specific, what is Tripura land, কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, কিভাবে হবে, and I এখানে will আপনি say- কি জানেন যে এই এটার বাউন্ডারিটা হ্যাঁ, কি? ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল একটা বাউন্ডারি আছে, আছে। সেই বাউন্ডারিকে বেস করেই এখানে এখন যারা ভূমি সন্তানরা যারা আছে, যারা ইন্ডিজিনাস পিপল, তারা দাবি করছে। না না, এটার আপনি একটা ল্যান্ড এডিসি তো আমি বললাম এডিসি, লাইক বোডো ল্যান্ড, এডিসি লাইক এলাকা, গোর্খা ল্যান্ড, এডিসি এলাকা, ত্রিপুরা ADC ট্রাইবাল এলাকা তো এরিয়া already রয়েছে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। সে আমি আপনাকে একটা কথা বলি, ইট এনকম্পাস দ্য হোল আমি 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 আপনাকে জবাবটা দিচ্ছি। প্রদ্যুৎ মানিক্য সবসময় আর্টিকেল 2 আর আর্টিকেল 3 এর কথা বলেন। হ্যাঁ, আমি আমার মন্তব্য না, আমি প্রদ্যুৎ মানিক্যর কথা বলছি। আমি আর্টিকেল 2 আর 3টা ভালো করে পড়েছি। এটা হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একটা নতুন স্টেটের প্রপোজাল পার্লামেন্টে দিতে পারে এবং এটা অ্যাসেম্বলি থেকে পাস হয়ে আসতে হয়। সো প্লিজ, হোয়াট আই এম সেইং ইজ, যারা এমএলএ হয়ে গিয়ে বসবে বিধানসভাতে, দে হ্যাভ টু রিফার দ্যাট বিল টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া and then the president of India will introduce it in the parliament for a separate state. That is article 2 and article 3. Just a minute. That article 2 or 3 ami boleni, and this cannot be a debate. This is my answer. Okay, just So continue. it is very simple. প্রথম কথা, ত্রিপুরা ল্যান্ড করতে হলে যাদের সরকারে সংখ্যাগরিষ্ঠতা আছে ওরা ত্রিপুরা ল্যান্ড পাস করতে পারবে বা ফেল করতে পারবে। না ম্যাডাম, নট নেসেসারিলি। No, one second, তেলেঙ্গানা তো প্লিজ আপনাকে আর সুযোগ দিতে আসলে- পারছি না, দুঃখিত। আসলে আমরা কোনো ডিবেটে বলে যাচ্ছি না। দিয়েছি Just যে one আপনি minute. একটাই One- প্রশ্ন one করার question. সুযোগ পাবেন, Now, if কিন্তু you এইভাবে don't আপনি support the Tripura land, what is your alternative? What is the No, alternative? it is not plan? for me to give an alternative. It is not my demand. So it is very simple. এটা প্রদ্যুৎ মানিক্য কি বলেছে যে আমি কোন দলের কাছ থেকে লিখিত চাইছি না, আমাকে সরকার লিখে দিতে হবে, কারণ উনি ভালো বুঝেন যে আর্টিকেল 2 আর 3 লাগু করতে হলে ভারত সরকারের দরকার আছে আর অ্যাসেম্বলির দরকার আছে। সো ইট ইজ ভেরি সিম্পল। হোয়াট উই অ্যাজ আ পার্টি আমাকে কি চিন্তা করতে হবে, মিস্টার দেববর্মা, ইজ ওয়াই দিস ডিমান্ড হ্যাজ কাম আপ। আর এটা কোনো নতুন ডিমান্ড না, এটা আইপিএফটি এর আগে আমার বাবা যখন এখানে রাজনীতি করতেন বিভিন্ন দল থেকে এই ডিমান্ডটা রয়েছে। আর আমি একটা জিনিস একদম খুলে বলতে চাই, দ্যাট এভরিবডি বিলিভস ইন ইনক্লুসিভ পলিটিক্স, মানে সবাই উন্নত হোক, জনজাতীয় উন্নত হোক, তপশিলীয় হোক, ওবিসিও হোক, বাঙালিও হোক, মাইনরিটিও হোক, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সো net what I would like to say, what I would like to say, as a politician I look beyond. আর একটা জিনিস Mr. Debbarma, I'd like to say, you people are ethnic minorities in this state. It's a very strong sentiment. আর আমি প্রদ্যুৎ মানিক্যর সামনে বলতে চাই, what is it to be a linguistic minority in Assam? সুস্মিতা দেব থেকে বেটার কেউ জানে যায় একজন বেঙ্গলি যিনি আসাম থেকে এসেছেন। সো আই আন্ডারস্ট্যান্ড দিস সেন্টিমেন্ট এন্ড আই রেসপেক্ট দিস সেন্টিমেন্ট, বাট দেন পলিটিক্স ইজ আ ডিফারেন্ট থিং। আমি মনে করি এর থেকে বেশি কিছু আমার বলা উচিত না। আর আই উইশ, আই হোপ দ্যাট যেই জিতুক, ইলেকশনে হার জিত থাকে, কিন্তু আমি কোনোদিন চাইবো না, whether it is tribal, scheduled caste, general caste or anybody, that anybody in society should fall back. That Trinamool Congress and Susmita Dev will never want. আমরা Can I ask a question? শিওর। By the way, that is not a question from my side. We all know that Tripura or the whole of India, if it needs to progress,
needs to be an inclusive society. And Susmita, you and me have always had this discussion about the Bengalis being a linguistic minority in Barak Valley as well. In fact, I always try to tell Susmita, you should also start a demand in Barak Valley and I will support her. I keep on saying this to her. My question to you is completely unrelated to seriousness. You were in Congress as Mahila Congress President, Member of Parliament. Your father was there. For a short period, your mother was there. In my case, my father was there, my mother was there, I was also there. So tell me, and to all our friends here, because today I bumped into Sudeep Rai Burman and he was saying, why don't you come? He hugged me, stage mein hug kiya, wo sab hua. Tell me, between the BJP and the Congress, who do you think is a lesser devil or a better party? It's a very tricky question because it's like tick one. It's like tick one. I think BJP is definitely the biggest devil of all. And BJP is untouchable for me personally and I believe for my party. And I think, Pradyut, you and I will both accept, and like my own leader Mamata Banerjee said, that you may have a problem with the party. And I'm sure you'll accept that. And Mamata Di was also from Congress. But you must not forget what a party has done for you. What a party has done for you. I will not say যে কংগ্রেস পার্টি আমাকে কিছুই দেয়নি, সেটা আমাকে শোভা দেবে না, এটা সঠিকও হবে না, কিন্তু ফ্যাক্ট ইজ আসামের কংগ্রেস ইজ টোটালি কম্প্রোমাইজড অ্যান্ড দ্যাট হার্ট মি আ লট। আর আমি এটাও বলবো যে মমতা দি পশ্চিমবঙ্গতে বিজেপিকে টক্কর দিয়ে জিতে এসছেন, আমি সেটা নিয়ে গর্ব করি। অ্যান্ড কংগ্রেস শুড হ্যাজ লটস টু লার্ন ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায় and they should use her fighting spirit in states like Gujarat and states like, you know, Maharashtra, etc., where they are in a straight fight with the BJP for 2024 election. So, bolte gele, no one can deny their past. No one can deny their past, but I believe that the future lies with Mamata Banerjee and her expansion nationally. I strongly believe in that. আমরা কনক্লেভের একদম শেষ পর্বে রয়েছি। শেষ পর্বে শুধু একটা প্রশ্ন শুধু জানতে চাইবো আপনার কাছে, কংগ্রেস সিপিএম যে জোট বেঁধেছে এটা কিভাবে দেখছেন আপনি? প্রথম কথা তো কংগ্রেস আর সিপিএম নিজেই এটাকে বলছে এটা জোট না, এটা সিট শেয়ারিং। সো আপনি জিজ্ঞেস করছেন ওদেরকে আমি কটা সিট দিতে যাচ্ছি? নাই, তবে আমি দেখতে চাইছি বিষয়টাকে কিভাবে দেখছেন যে কংগ্রেস সিপিএম জোট বেঁধেছে। আমি বলবো যে সমঝদার কো ইশারা কাফি। কংগ্রেসের অনেক নেতারা ইন্টারনালি আগেই জোটে ছিল লেফটের সঙ্গে, কংগ্রেসকে বাইরে রেখেছে বছরের পর বছর। আমি যত কম কথা বলবো আপনাদের জন্য ইট ইজ বেটার, বাট দেয়ার ইজ আ সেকশন অফ কংগ্রেস লিডার্স, আর সন্তোষ মন্দেবের মেয়ে হিসাবে এটার থেকে বেটার আমার থেকে কেউ জানে না, ওরা ইচ্ছে করে কংগ্রেসকে হারিয়ে রেখেছিল। They defeated, kept the Congress in the opposition, কারণ ওদের পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ছিল সিপিএম এর সঙ্গে। এখন একটা জাতীয় পার্টি যখন 13টা সিট নেয় আর শেপিয়া জলার মতো ডিস্ট্রিক্টে এক ধাক্কায় এত সিট একটা পার্টিকে দিয়ে দেয়, নর্থে এক ধাক্কায় এত সিট একটা পার্টিকে দিয়ে দেয়, it is going to kill the Congress in the future. আমার কথাটা মনে রাখবেন, it is going to kill the Congress in the future, and in there I see a great opportunity for Trinamool Congress. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা এই কনক্লেভের এই পর্যায়ে এখনই শেষ করছি। এর পরের পর্যায়ে চোখ রাখবেন অবশ্যই, কারণ আসছেন ভূভাগরা ট্রিপুরাল্যান্ড, যিনি ফ্যাক্টর বানিয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মা। ধন্যবাদ।
विपक्ष में किसका विश्वास है, किसकी नीतियों में राजनीति है, पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार। अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। বেঁচে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। বেঁচে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইতে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। তাকে চাইছে ত্রিপুরাবাসী। দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল সরকারের 5 বছর, নাকি গ্রেটার ট্যালেন্টের